আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এবং ভালো থেকো, এই দোয়া করি। আর তো আজকে আমি তোমাদের জন্য আলোচনা করতে চাই কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর সৃজনশীল সমাধান নিয়ে। এটি হচ্ছে বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2025 উদ্দীপক এবং প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপকে মৌল দেওয়া আছে AXY এবং ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়। এরপরে বলা হয়েছে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। গয়ে বলা হয়েছে ওয়াইএক্স যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো। ঘয়ে বলা হয়েছে A2X যোগে ইলেকট্রন বিন্যাসের দ্বিত্ব ও অষ্টক নিয়ম প্রযোজ্য বিশ্লেষণ করো। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি সেটা আমাদের জানতে হবে। সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর পার্থক্য। কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 2 এবং সর্বোচ্চ যোজনী 4। তাহলে কার্বনের সুপ্ত যোজনী 2, সক্রিয় যোজনী কার্বনের সর্বোচ্চ যোজনী 4 এবং সক্রিয় যোজনী 2। কার্বনের সুপ্ত যোজনী 2। এখানে কোনো যোজনী দেওয়া নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কার্বন মনোক্সাইড, এখানে অবশ্যই অক্সিজেন যোজনী 2 এবং কার্বনের 4, এই জন্যই সিও হয়েছে। তাহলে এখানে কার্বনের সক্রিয় যোজনী 2 এবং সর্বোচ্চ 4, বাদ দিলে 2, অর্থাৎ সুপ্ত যোজনী 2। গয়ে বলা হয়েছে ওয়াইএক্স যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন। ওয়াইএক্স কি? ওয়াইএক্স যৌগ মৌলটি আমাদের তাকে চিহ্নিত করতে হবে। ওয়াই এবং এক্স। ওয়াই এখানে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, এখানে 2, 4, 10, 12, 18, 20 ইলেকট্রন বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্যালসিয়াম, আমরা সবাই জানি। এবং এক্স এ ইলেকট্রন 10, 12 আর 4 16 ইলেকট্রন বিশিষ্ট মৌলটি হচ্ছে সালফার। তার মানে এটা ক্যালসিয়াম সালফাইড। ক্যালসিয়াম এবং সালফার যৌগে যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন। ক্যালসিয়াম এবং সালফারের আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কি পাই দেখা যাক। ক্যালসিয়াম 20, 1s, 2s, 2p6, 3s2, 3p6, 10, 12 আর 6, 18, এরপরে 4s2। এখানে 3d অরবিটাল কেন অনুপস্থিত তোমরা অবশ্যই জানো। এখানে অরবিটালের শক্তি কম, মানে 3d তে 4s এর শক্তি কম, এই কারণে 4s ইলেকট্রন আগে প্রবেশ করেছে, যার জন্য এখানে 3d অনুপস্থিত। এরপরে সালফার 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 10, 12 আর 4, 16। এখানে আমরা ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি
যে ক্যালসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে, মানে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, এবং সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। তাহলে ক্যালসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন 2টি এবং সালফারের 6টি। এরা কি করবে, এছাড়াও ক্যালসিয়াম হচ্ছে ধাতু এবং সালফার অধাতু। আমরা জানি ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে, এবং এখানে ক্যালসিয়ামের যে শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করবে। এই 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে। ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে। অক্সিজেনের শেষ শক্তি ইলেকট্রন আছে 6টি, তার মানে এর অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রনের দরকার। তাহলে সালফারের শেষ শক্তি ইলেকট্রন আছে 6টি, তার অষ্টক পূরণের জন্য ইলেকট্রন দরকার 2টি। তাহলে সে কি করবে, ক্যালসিয়ামের ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তাহলে সালফার কি করবে, এখানে সালফার এই যে ক্যালসিয়াম যে 2টি ইলেকট্রন ত্যাগ করলো সেই 2টি গ্রহণ করবে। এই 2টি গ্রহণ করে সালফার 2+ আয়নে পরিণত হবে। এরপরে এদের ভিতর এক ধরনের, এরপরে কি হবে, ক্যালসিয়াম আয়ন মিলে ক্যালসিয়াম সালফাইড যৌগ গঠন হবে। মানে এখানে ক্যালসিয়াম এবং সালফার OX যৌগটি হবে ক্যালসিয়াম সালফাইড। যেন এখানে ক্যালসিয়াম এবং সালফার আছে, এরা হচ্ছে ধাতু এবং অধাতু। ক্যালসিয়াম ধাতু, সালফার অধাতু। ধাতু অধাতু আয়নিক বন্ধন গঠন করে, এবং এরা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন হয়। তাহলে এখানে ক্যালসিয়াম কি করবে, তার শেষ শক্তি 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে, এবং সালফার ক্যালসিয়ামের ত্যাগকৃত ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- মানে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এরপরে এদের ভিতরে এক ধরনের স্থির আকস্মিক বৈদ্যুতিক বলের সৃষ্টি হবে। এই স্থির আকর্ষণ বৈদ্যুতিক বলের সৃষ্টি হবে, এবং এই বলের দ্বারা এরা অণু বা যৌগ গঠন করবে। তো যা হোক, আমার প্রশ্ন ছিল যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন। তো এটা আয়নিক যৌগ আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এখন এই যৌগটি কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আমরা জানি যে আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পরস্পরের সাথে সন্নিকটে নিবিড়ভাবে আবদ্ধ থাকে। এরা আসলে মানে এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো দ্বারা গঠিত যৌগটি আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে হয়ে থাকে। এরা ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, মানে অনেক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন কি করে, এরা হচ্ছে পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিক হয়ে সুবিন্যস্ত হয়ে একটি স্ফটিক তৈরি করে। এখানে আয়নগুলো নির্দিষ্ট কেলাস ল্যাটিসে অবস্থান করে, তারা পরস্পরের মানে সাথে দৃঢ়ভাবে শক্তভাবে আবদ্ধ থাকে। এই জন্য এদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, যার কারণে এদেরকে পরস্পর থেকে আলাদা করতে, মানে গলিয়ে ফেলতে এদের অনেক তাপ প্রয়োগ করতে হয়। এই কারণে আয়নি যৌগ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন, আয়নিক যৌগে যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, এই ধনাত্মক ঋণাত্মক প্রান্তগুলো কি করে পরস্পরের কাছাকাছি থেকে সুবিন্যস্ত হয়ে একটি স্ফটিক তৈরি করে। এরা পরস্পরের সাথে সন্নিকটে নিবিড়ভাবে আবদ্ধ থাকে। শক্ত এই বন্ধনটা অনেক শক্ত, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে হয়ে থাকে, এবং এদেরকে হচ্ছে গলিয়ে ফেলতে, মানে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে হচ্ছে XY যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। ঘয়ে বলা হয়েছে A2X যৌগে ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় ও অষ্টক নিয়ম প্রযোজ্য বিশ্লেষণ। A2X
1s একটা ইলেকট্রন, মানে আমরা জানি 1 নম্বর গ্রুপ এবং 1 নম্বর পর্যায়, তার মানে হাইড্রোজেন। 1 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপ, S1 এ একটা ইলেকট্রন আছে, 1 নম্বর গ্রুপ 1 নম্বর পর্যায় হাইড্রোজেন, এবং এক্স যৌগ হচ্ছে, এক্স মৌলটি হচ্ছে সালফার। তার মানে এখানে হাইড্রোজেন এবং সালফার। তো হাইড্রোজেন সালফার যোগে ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় অষ্টক নিয়ম। হাইড্রোজেন সালফার ওয়ান এস হাইড্রোজেন এবং সালফার, হাইড্রোজেনের ইলেকট্রন 1টি এবং সালফারের ইলেকট্রন 6টি। এরা হাইড্রোজেন সালফার এরা হচ্ছে যোগে ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় অষ্টক নিয়ম। আচ্ছা, এরা দুজনে অধাতু। আমরা জানি যে অধাতু অধাতু সমযোজী বন্ধন গঠন করে এবং এরা ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তো অণু গঠনকালে যখন দুটি অধাতু পরমাণু তাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে তার শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেটা হচ্ছে অষ্টক নিয়ম। এবং সর্বশেষ শক্তি স্তরে, মানে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে যে এক জোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন ধারণ করে, সেটা হচ্ছে দ্বিত্ব বা দুইয়ের নিয়ম। দ্বিত্ব বা দুইয়ের নিয়ম, তার মানে সর্বশেষ শক্তি স্তরে 8 ইলেকট্রন মানে অষ্টকের নিয়ম, এবং সর্বশেষ শক্তি স্তরে এক জোড়া, এক বা একাধিক জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া হইতে পারে আরো বেশি, এই যে জোড়া ইলেকট্রন, এটা হচ্ছে দ্বিত্ব বা দুইয়ের নিয়ম। তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় অষ্টক নিয়ম প্রযোজ্য কেন বিশ্লেষণ করতে হবে এই যোগে। এখানে হাইড্রোজেন এবং সালফার, হাইড্রোজেন এবং সালফারের আমরা যদি পরমাণু গঠনটা দেখি, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন দুইটি, এইখানে 2, 4, 6, 8, দুই, 4, 6, এবং হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এবং এটা সালফার। তো এরা কি করবে, এরা হচ্ছে শেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করবে। কেন করবে? এরা দুজনে অধাতু এবং অধাতু কি করে সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কেননা এদের ইলেকট্রন ত্যাগ করার কোনো ক্ষমতা নাই। এর ইলেকট্রন ত্যাগ করতে হলে এখানে ইলেকট্রন আছে 6টি, এর অষ্টক পূরণের জন্য ইলেকট্রন ত্যাগ করে যদি অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে এটা কখনোই সম্ভব নয়, কারণ এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন 6টি, এর ইলেকট্রন 2টি গ্রহণের প্রয়োজন এবং এখানে তো একটি। তো এই জন্য এরা কি করবে, উভয় পরমাণু শেষ শক্তি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে। তো শেয়ার করে বন্ধন গঠন করে, যেমন এখানে সালফার হাইড্রোজেনের, এখানে হাইড্রোজেন মানে এখানে হচ্ছে H2S, এখানে কিন্তু হাইড্রোজেনের 2টি পরমাণু আছে। হাইড্রোজেনের পরমাণু 2টি, তাহলে এই হাইড্রোজেনের 2টি পরমাণু 2টি ইলেকট্রন সালফারের শেষ শক্তি স্তরের 2টি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। এখানে হাইড্রোজেন
এইটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। যৌগ গঠন মানে সমযোজী বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে বন্ধনটা গঠন হলো সমযোজী বন্ধন, এখানে অষ্টক এবং দুইয়ের নিয়ম প্রযোজ্য কেন? এই বন্ধনে অষ্টক এবং দুইয়ের নিয়ম প্রযোজ্য কেন বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে অষ্টক নিয়ম আমি আগে বলে দিয়েছি যে অষ্টক নিয়ম কাকে বলে। অষ্টক নিয়ম হচ্ছে অনুগঠন করে যখন দুটি অধাতব পরমাণু তার শেষ শক্তি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে শেষ শক্তি স্তরে মানে যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস অর্জন করে সেটাই হচ্ছে অষ্টক নিয়ম, এবং শেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন ধারণ করে সেটা হচ্ছে দ্বিত্ব বা দুইয়ের নিয়ম। এখানে আমরা এই বন্ধন গঠনে দেখতে পাচ্ছি সালফার এর শেষ শক্তি স্তরে 2 4 6 8 8টি ইলেকট্রন হয়েছে, কিন্তু হাইড্রোজেন প্রতিটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এক জোড়া মানে 2টি ইলেকট্রন। তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সালফার পরমাণু অষ্টক নিয়ম মেনে চললেও হাইড্রোজেন অষ্টক নিয়ম মেনে চলে না, যার কারণে A2X হাইড্রোজেন সালফাইড যৌগে ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় অষ্টক নিয়ম প্রযোজ্য। এই কারণেই প্রযোজ্য যে এখানে সালফার অষ্টক নিয়ম মানছে ঠিকই, কিন্তু হাইড্রোজেনের কোনো পরমাণু অষ্টক নিয়ম মানছে না। তো আশা করছি বুঝতে পেরেছো। এখানে এর চেয়ে বেশি কিছু বলার বোঝার আছে বলে আমার মনে হয় না। এখানে এর চেয়ে কোনো কিছুই নাই বলার। এটাই ঠিক যে এখানে শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এখানেটা অষ্টকের নিয়ম, এবং শেষ শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন মানে এটা দ্বিত্ব বা দুইয়ের নিয়ম। এ পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো।